আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আজকের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেই সাবজেক্টটি আমরা রিভিউ করব সেটা হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে হাওলাদার মোহাম্মদ নয়ন, সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী। কেমন আছো নয়ন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তো আজকের এই রিভিউতে আমরা সমাজ কল্যাণ ও গবেষণায় কি পড়ানো হয়, পজিশন কতর মধ্যে থাকলে ঢাবিতে এই সাবজেক্টটা পাওয়া সম্ভব, এবং ভবিষ্যতে পড়াশোনা শেষ করে এটা ক্যারিয়ার অপরচুনিটিস কী এবং কিভাবে ভালো করা যায়, এই বিষয়গুলো নিয়ে নয়ন থেকে জানবো। নয়ন, প্রথমেই জানতে যাব যে সমাজ কল্যাণ ও গবেষণা সাবজেক্টটা মূলত কি? সমাজ কল্যাণ ও গবেষণা এই নামটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। বাকি যেসব বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয় সেক্ষেত্রে সেটা শুধু সমাজকর্ম হিসেবেই আছে আর কি। সমাজকর্ম এবং সমাজ কল্যাণ দুইটা অনেক সিমিলারিটিস থাকলেও কিছু ডিফারেন্সেস আছে। যেমন আমি যদি বলি যে সমাজ কল্যাণ, প্রথমে যদি সমাজকর্মের কথা বলি, সেটা হলো একটা পেশা যেটা আসলে যারা এই পেশার সাথে যুক্ত তারা মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করে। সেক্ষেত্রে এটা ব্যক্তিকেন্দ্রিক হইতে পারে বা গোষ্ঠীকেন্দ্রিক হইতে পারে বা পুরো কমিউনিটি বা সমাজকেন্দ্রিক হইতে পারে। আর সমাজ কল্যাণ হলো মূলত একটা প্রসেস, যে প্রসেসে আসলে একজন মানুষের যে বিভিন্ন সমস্যা উত্তরণের মাধ্যমে সমাজের সামষ্টিক সমস্যাগুলোও উত্তরণ হবে এবং এর মাধ্যমে আসলে সমাজের কল্যাণটা যেটা এটা আসবে এবং হলো সমাজের যে সমস্যাগুলো আছে এগুলো দূরীভূত হবে। এই হলো ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে কবে শুরু হয়? ঢাকা ইউনিভার্সিটিতে এইটা আসলে এটা স্বতন্ত্র কলেজ ছিল প্রথমে। এটা হলো 1958 সালে আর কি। 58 সালে যখন এটা একটা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন আসলে 3 বছরের কোর্স করানো হতো। সেই কলেজটার নাম ছিল হলো কলেজ অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ আর কি। তা পরবর্তীতে এটা 1973 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয় এবং এরপর থেকে আসলে 4 বছরের যে অনার্স যেটা আছে, তারপরে হলো 1 বছরের মাস্টার্স, এইগুলা মানে এই ডিগ্রিগুলো দেওয়া হয় আর কি এখান থেকে। আচ্ছা, এটাকে তো বলা হয় যে ইনস্টিটিউট, এটার কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ইনস্টিটিউটগুলো আছে এর মধ্যে অন্যতম একটা ইনস্টিটিউট হলো সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে, বেসিক কিছু পার্থক্য আছে। এর মধ্যে হলো বেসিক্যালি ইনস্টিটিউটগুলো আলাদাভাবেই আলাদা প্লেসেই করা হয় এবং এগুলা মেইনলি রিসার্চ বেসড আর কি। আমাদের যে সাবজেক্ট আছে এটা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট গবেষণা সাথে যুক্ত আছে। অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে রিসার্চ থাকে কিন্তু ভাবে আলাদাভাবে যুক্ত থাকে না, কিন্তু আমাদের সাবজেক্টের নামের সাথে রিসার্চ কথাটা যুক্ত আছে আর কি। তো সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের সাবজেক্টে রিসার্চকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর ইনস্টিটিউটগুলোর মেনলি ডিপার্টমেন্টগুলো যেমন হয় যে একটা ভবনের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, একটা ফ্লোর ওয়াইজ থাকে বা একটা ফ্লোরে 2টা ডিপার্টমেন্ট থাকে। সেই হিসাবে আমাদের আলাদা একটা বড়, বলতে গেলে একটা ক্যাম্পাসের মতোই। বলতে গেলে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে এত বড় ক্যাম্পাস থাকে না। সেক্ষেত্রে আমাদের 2টা ভবন আলাদা, 2টা ভবনে অনেকগুলোই ক্লাসরুম আছে, আমাদের আলাদা কম্পিউটার ল্যাব আছে, আমাদের বড় একটা প্রসিদ্ধ লাইব্রেরি আছে যেক্ষেত্রে লেখাপড়ার যে কোনো বই ওখানে পাওয়া যায়। আমাদের পত্রিকার জন্য আলাদা জায়গা আছে পড়ার জন্য, আমাদের ডিবেটিং বিভিন্ন ফ্যাসিলিটিস আছে আমাদের, এটাই আর কি, এগুলোই। আচ্ছা, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাজ কল্যাণ যে সাবজেক্ট, এটা কিন্তু একটা ইনস্টিটিউটের আন্ডারে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ইনস্টিটিউট আছে, যেমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, তারপর হচ্ছে তারই এরকমই আরেকটা আর কি, এটা হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, যেখানে এই সমাজ কল্যাণ এই সাবজেক্টটাই পড়ানো হয় আর কি। আচ্ছা না, আমরা জানতে চাচ্ছি যে এই 4 বছরের অনার্সে কী কোর্স পড়ানো হয়? আচ্ছা, 4 বছরের অনার্সে আমাদের আসলে কোর্স সংখ্যা অনেক বেশি। অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখতে পাই যে সেমিস্টারে 4টা কোর্স থাকে, মেইনলি 4টা কোর্স থাকে অনেকগুলো। আমাদের ক্ষেত্রে প্রতি সেমিস্টারে 5টা থাকে এরকম। আর যে প্রতি জোর যে সেমিস্টারগুলো হয় ওই সময় কিছু কোর্স এক্সট্রা থাকে, যেমন আমাদের ভাইবা থাকে আর হলো সেমিনার রিসার্চ থাকে আর কি। এই ক্ষেত্রে এগুলো থাকে, তখন আরও কম্প্রিহেন্সিভও থাকে। প্রতি 1 বছর পর, প্রতি 2 বছর পর পরে আসলে পুরো 2 বছরে যা পড়ানো হয়েছে ওইটা নিয়ে আলাদাও এক্সাম হয়, আর আমাদের কম্প্রিহেন্সিভ এক্সাম হয় এই ক্ষেত্রে আর কি। আমি যদি এটাকে কিছু টপিকে ভাগ করি,
কোর্সগুলো, তাহলে বলতে পারবো যে আমাদের যে মেইন সোশ্যাল ওয়ার্কের যে মেইন বেসমেন্ট যেগুলো আছে আর কি, যেমন সোশ্যাল কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল অ্যাকশন, এইগুলোর আন্ডারে পড়ানো হয়। আর আমি যদি কোর্সের নাম বলি, আমাদের একটা এটা হলো মাল্টি ডাইমেনশনাল একটা সাবজেক্ট বলা যেতে পারে। যেমন এটার সাথে সমাজ বিজ্ঞানের অনেক মিল, প্রায় 50% বলতে গেলে সমাজ বিজ্ঞানের মতোই। সমাজবিজ্ঞান যেখানে থিওরি ডেভেলপ করে, সমাজকর্ম হলো সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করে, মানুষের কল্যাণের জন্য এই থিওরিগুলো কীভাবে অ্যাপ্লাই হইতে পারে এইটার জন্য কাজ করে আর কি। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের সব কিছুই পড়ানো হয়, যেমন আমার প্রথমের দিকে ইন্ট্রোডাকশনটা পড়ানো হয়, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার ইন্ট্রোডাকশনটা পড়া হয় কীভাবে। এটা আসলে এটা অনেক আগের, তো এটা প্রথমে তো সমাজকর্ম যে বিষয়টা ছিল আসলে দান খয়রাতের মতো ইউরোপের দিকে, পরবর্তীতে এটা পেশা হিসেবে ভালোভাবেই এস্টাবলিশড হয়। এইটা হলো ব্যাপার, প্রথমে ইংল্যান্ডে, পরে আমেরিকায় আর কি, এবং এটা হলো ব্যাপার। আর যদি আমি কোর্সের কথা বলি, আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনের কোর্স থাকে, বা হিস্ট্রি কোর্স থাকে, তারপর হলো আমাদের অন্যান্য যে কোর্সগুলো আছে অন্যান্য ডিসিপ্লিনের সাথে মিলে, যেমন ইকোনমিক্সের কোর্স আছে, বেসিক ইকোনমিক্সের কোর্স আছে, তারপর হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমাদের কোর্স আছে। তারপর আমি যদি বলি যে সোশিওলজির সাথে যেগুলো যায় সেগুলো হলো, যদি বলি সোশিওলজির উপরে আলাদা আমাদের একটা কোর্স আছে। তারপরে হলো আমাদের পরবর্তীতে আস্তে আস্তে এর মধ্যে সোশিওলজির আরও আছে, যেমন গ্লোবালাইজেশন, এগুলো নিয়ে কোর্স আছে। ইন্টারন্যাশনাল যে রিলেশনগুলো আছে, গ্লোবালাইজেশনের মধ্যে পড়ানো হয়, এগুলো আর কি। বলতে গেলে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টেরই মোটামুটি জ্ঞান আসলে থাকতে হয়। কারণ একজন সমাজকর্মী যখন সে কাজ করে, এখান থেকে গ্রাজুয়েট হয়ে গেলে সে সমাজকর্মী, একজন স্টুডেন্ট সে সমাজকর্মী হয়ে যায়। তো সমাজকর্মী হিসেবে যদি সে কাজ করে তাহলে তার জ্ঞানের সীমাটা অনেক বেশি রাখা লাগে। সেই ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাইকোলজিক, আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো সাইকোলজি নিয়ে আমাদের বিস্তর পড়ানো হয়। মানুষের সাইকোলজিক্যাল দিক, তারপরে তার বডির যে আছে সব কিছু নিয়ে পড়ানো হয় আর কি। তো এক্ষেত্রে এটা আমি বলতে পারি যে একজন মানুষের জ্ঞানের দিক থেকে আর কি যত দিকের প্রয়োজন, যত দিকের জ্ঞান আসলে একজন মানুষের প্রয়োজন, সব কিছুই আসলে এটা কভার করে। আচ্ছা, তোমাদের কি কোনো ইন্টার্ন বা এরকম কিছু আছে? প্র্যাকটিক্যাল কোনো ইন্টার্ন আছে, সেটা হলো আমাদের 4th ইয়ারে আমাদের ইন্টার্নের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে হলো বাংলাদেশের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ অধিদপ্তর বা বিভিন্ন হসপিটাল যেগুলো আছে আর কি, এই সব জায়গায় আমাদেরকে ইন্টার্ন করতে পাঠানো হয়, বিভিন্ন গ্রুপ ভিত্তিক করে পাঠানো হয়। এক্ষেত্রে আমি যদি বলি যে মাতৃসদন কেন্দ্র যেগুলো আছে, তারপর হলো এই যে মাতুয়াইলে যে শিশু যে হসপিটালটা আছে, শিশু হসপিটাল, তারপর হলো ঢাকা মেডিকেলে, তারপরে আপনার এরকম বিভিন্ন যে মেডিকেলগুলো বা ইস্যুগুলো আছে, বিভিন্ন স্পেশালাইজড যে হসপিটালগুলো আছে, সেগুলোতে আসলে সমাজকর্মী হিসাবে এখানে পাঠানো হয়। যদিও এটা দুঃখের ব্যাপার যে বাংলাদেশের সমাজকর্ম পেশাটা আসলে এস্টাবলিশড না, কিন্তু তারপরেও আমাদেরকে ইন্টার্ন করা হয়, যেহেতু এটা রিসার্চ বেসড, প্র্যাকটিক্যাল রিসার্চ করানো হয় আর কি। এটা খুবই প্রফেশনাল ওয়েতেই করানো হয়, যেন ওখানে আবার বেতন ভাতার ব্যবস্থা আছে, কিন্তু সেটা খুবই নগণ্য আর কি। হ্যাঁ, যেমন ইদানিং অনেক হসপিটালে গেলেই দেখা যায় যে সমাজ কল্যাণ অফিস বা সমাজকর্মীর অফিস, ওনারা মূলত কি করে হচ্ছে রোগীর সাথে ইন্টারাকশন হয় আর কি। তার মেইনলি তার যে সমস্যা, বিভিন্ন ডাইমেনশনের যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে জানা হয়। যেমন একজন ডক্টরের কাছে গেলে সে ওই একটা বিষয়ে সে স্পেশালাইজড থাকে। কারো যদি গলা ব্যথা হয় তাই ডাক্তারের কাছে গেলে সে গলা ব্যথারই ওষুধই পাবে। কিন্তু ওখানে একজন যদি সমাজকর্মী থাকে তাহলে তার কাছে সে তার সব বিষয়গুলোই জানাতে পারে। এবং অনেক সময় হয় যে আমাদের একটা সমস্যার সাথে আসলে অনেকগুলো সমস্যা রিলেটেড থাকে, এবং আসলে মনে হয় যে একটা সমস্যার সমাধান এটা, আসলে ওইটা হয় না, অন্য সমস্যা হয়। তো এই জন্য আসলে আমাদের ওই যে পড়ানোর সময় অনেক কিছুই পড়ানো হয়। এক্ষেত্রে আমরা যখন কথা বলা হয় বা অন্যান্য তাদের বিষয়ে জানা হয়, ক্লায়েন্ট আসলে কনভারসেশন হয়, তখন আসলে তার মেইন যে সমস্যাটা এটা বের হয়ে আসে। এই জন্য আর কি সমাজ কল্যাণ এটা রাখা হয়। তোমাদের কি সেমিস্টার সিস্টেম নাকি হচ্ছে ইয়ার সিস্টেম? সেমিস্টার সিস্টেম, 4 বছর 8টা সেমিস্টার। আচ্ছা, তাহলে প্রতিটা সেমিস্টারে মিড কয়টা হয়? আমাদের প্রতি সেমিস্টারে আমাদের পরীক্ষার সংখ্যা খুবই কম, একটা মিড হয়, একটা ফাইনাল হয়। একটা মিড, একটা ফাইনাল। মিডে কত মার্ক? মিডে হলো আমাদের 20 মার্ক, 5 মার্ক অ্যাটেন্ডেন্সে, 5 মার্ক হলো অ্যাসাইনমেন্টে, আর 70 মার্কের হলো ফাইনাল এক্সাম হয়।
আচ্ছা, আরেকটা জিনিস বলেছিল যে 2 বছর পর পর একটা কম্প্রিহেনসিভ এক্সাম হয়। পর পর একটা কম্প্রিহেনসিভ এক্সাম হয়, ওইটা হলো প্রতি 2 বছরে যে কোর্সগুলো পড়ানো হয় সবগুলোর উপরে নিয়ে নেওয়া হয় আর কি, যেন মনে থাকে পরে আর কি। ওকে, আচ্ছা। এর বাদে হলো আমাদের রিসার্চ যেটা হয়, প্রতি বছর একটা রিসার্চ সেমিনার প্রেজেন্টেশন হয়। শুধু সেমিনার প্রেজেন্টেশন বলতে অন্যান্য ডিপার্টমেন্টে আছে যে ওভাবে রিসার্চ করতে হয় না, জাস্ট টপিক দিয়ে থাকে, ওটা নিয়ে কিছু জানাশোনা নিয়ে আসলে তারপরে ওটা প্রেজেন্ট করলে হয়ে যায়। কিন্তু আসলে আমাদেরটা হলো আমাদের প্রত্যেকে আলাদা আলাদা রিসার্চের হয়। থিসিস জমা দিতে হয় নাকি পেপার? আমাদের পেপার জমা দিতে হয় এবং ওই পেপার থেকে আমাদেরকে আসলে প্রেজেন্টেশন রেডি করতে হয়। আচ্ছা আচ্ছা। এটা পুরো একটা সেমিস্টার জুড়েই একজন টিচারের আন্ডারে থাকে 5 জন বা 4 জন করে, তার আন্ডারে অনেকগুলো সিটিং এর মাধ্যমে এটা করা হয়। আর রিসার্চের যে মেথোডোলজি কি শেখানো হয় কিনা, হলে সেটা কখন, ফার্স্ট ইয়ারের দিকে নাকি? এটা একটু শেষের দিকে আর কি, লাস্ট সেমিস্টারের দিকে। তার মানে 4th ইয়ারে ওঠে? তখন হচ্ছে মেথোডোলজি পড়িয়ে তারপর মেথোডোলজি একদম করানো হয় একটা পেপার। এটা 7 সেমিস্টারের দিকে ওই সময় করা হয় আর কি। আচ্ছা, ওকে। তো এই গেল হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের কি কি পড়ানো হয়, কোন বিষয়গুলো। এবার আমরা হচ্ছে একটু জানতে চাই যে সোশ্যাল ওয়েলফেয়ারের পরিধি কতটুকু, বা এটা পড়ে অ্যাজ এ যদি কেউ ক্যারিয়ার করতে চায় তাহলে সাবজেক্ট পড়ে কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে, এবং সেটা দেশে হোক বিদেশে হোক ওভারঅল সব জায়গায়। হ্যাঁ, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে পড়ে আসলে ক্যারিয়ারটা মাল্টি ডাইমেনশনাল হিসেবে গড়া যায় চাইলে। এটার অনেকগুলো দিক আছে, যেমন কেউ যদি বাংলাদেশে থেকে কিছু করতে চায় তাহলে সে এটার সাথে তো এনজিওর সাথে খুব ভালো সম্পর্ক আর কি। আমাদের বিভিন্ন এনজিওতে এখান থেকে খুব সহজেই যাওয়া যায়, এবং আছে আমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন এনজিওতে আসলে আমাদের সম্পর্ক থাকে আর কি, তাদের মাধ্যমে আমাদের জয়েন করা যায়। এটা হলো ব্যাপার। আর হলো এটা করা যায় যদি সরকারি চাকরি করতে চায়। আমাদের এটার যদি ওরকমভাবে সুযোগ না থাকলেও বাংলাদেশের সমাজ কল্যাণ নামে একটা মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, এগুলোতে জব পাওয়া যায় আর কি। তারপরে যদি আমি বলি বিসিএসে যদি কথা, কেউ যদি বিসিএসের দিকে চিন্তাভাবনা করে সেক্ষেত্রে বিসিএসের শিক্ষা ক্যাডার আছে এটাই। তারপরে এটা হলো দেশের যদি বললাম। আবার যদি বিদেশে কেউ যেতে চায়, বিদেশে এটা আসলে খুবই একটা ভালো ব্যবস্থা আছে। যেমন হলো বাংলাদেশে এটার আমাদের ব্যাড লাগ যে বাংলাদেশে এটা কোনো প্রফেশন হিসাবে এখনও স্বীকৃতভাবে প্রতিষ্ঠিত হয়নি। যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, ওইভাবে মানুষ সমাজকর্ম পেশাটাকে ওভাবে এখনো নিতে শিখে নেয় আর কি। কাইন্ড অফ সমাজকর্ম হিসেবে দেখে একটা পেশা হতে পারে, ওটা এখনো বাংলাদেশে ওভাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা দেখি যে সমাজে যে দান সদকা বেশি করে বা একজন নেতা থাকে তাকে আমরা দেখি যে বিশিষ্ট সমাজকর্মী লেখে। আসলে এটা সম্পূর্ণ রং একটা আইডিয়া। আসলে সমাজকর্মী যে একটা সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে বা ইনস্টিটিউট থেকে যে ওখান থেকে গ্রাজুয়েট হয় সেই শুধু সমাজকর্মী হইতে পারে, এর বাদে আসলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই হলো ব্যাপার। আর যদি আমি বিদেশের ক্ষেত্রে বলি, বিদেশে কেউ যদি চায় এখান থেকে বিদেশে যাওয়াটা খুব ভালো সুযোগ থাকে, যেহেতু বিদেশে এটা ম্যাক্সিমাম ইউরোপের যে কান্ট্রিগুলো আছে বা আমেরিকায় এটা খুবই এস্টাবলিশড একটা পেশা, এবং এটার স্যালারিও অনেক ভালো, হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায় ওখানে। সেক্ষেত্রে বিদেশে যদি কেউ যেতে চায় এখান থেকে মাস্টার্স করতে যাওয়া যায়, ভালোই সুযোগ আছে। যেহেতু এটা আরেকটা সুবিধা হলো যে স্টুডেন্ট লাইফ থেকে অনার্স লাইফে সে যেহেতু রিসার্চের কাজগুলো শিখে যাচ্ছে, সেহেতু তার যদি দু একটা পাবলিকেশন থাকে, দু একটা যদি পেপার পাবলিশ করা যায়, তাহলে সেটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আরও হেল্পফুল হয়। তা বিদেশে গেলে সে যদি নিজেকে সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে তাহলে এটা খুবই ভালো ব্যাপার আর কি। আচ্ছা, বাংলাদেশে তো হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে এটা বলা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, আবার কোথাও কোথাও সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট হিসেবে পরিচিত। তো বিদেশে আসলে কি এটা সেম নাম নাকি অন্য কোনো নামে? বিদেশে এটা এরকম বিদেশে সোশ্যাল ওয়ার্ক নামে বেশি পরিচিত আর কি। আর কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়, সেই ক্ষেত্রে এটাও ভালোই ব্যাপার। সিজি, এটার ক্ষেত্রে একটু সিজি দরকার হয়, বেশি সিজি দরকার হয়। আমাদের এখানে সিজির ব্যাপারটা হলো সিজি মোটামুটি অনেক ভালোই ওঠে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে সিজি খুব ভালো ওঠে। সেটা হলো ফার্স্ট যে ডিপার্টমেন্টে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদের 3.8+ বা 9 এরকমও থাকে। হ্যাঁ, এই টিচার হইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম সিজি দরকার হয়। আচ্ছা, বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে আসলে এই সাবজেক্টটা কি পড়ানো হয় কিনা? হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের যে কটা পাবলিক, এখন তো 53টার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে বা অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত অনেকগুলা এতেই পড়ানো হয়, যেমন 8-10টার বেশি
15-20টার মতো এখন মানে প্রতি বছরই এটা অ্যাড হচ্ছে আর কি, নতুন নতুন ইউনিভার্সিটিগুলো অ্যাড হচ্ছে, সেটা নিয়মিত এটা সংখ্যাটা আপডেট হচ্ছে আর কি। তাই সেক্ষেত্রে আমি যদি উল্লেখযোগ্য কিছু ইউনিভার্সিটির নাম বলি, যেমন যে ঢাকা ইউনিভার্সিটি হলো সমাজকর্মের বা সমাজ কল্যাণের পায়োনিয়ার আর কি সারা বাংলাদেশের। সারা বাংলাদেশে যে সমাজকর্ম বা সমাজ কল্যাণের যেসব কাজগুলো হয় সব কিছুর আর কি পিতৃভূমি বলা যায় ঢাকা ইউনিভার্সিটিকে, এখান থেকেই, যেহেতু এটা খুবই পুরানো এবং খুব স্টাবলিশড। আর এরপরে যদি আমরা ধরি তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরতে পারি, সেখানে এটা ডিপার্টমেন্ট হিসেবে আছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট আর কি, সমাজকর্ম বিভাগ। সেই ক্ষেত্রে ওখানেও ভালো ডিগ্রি দেওয়া হয়। তারপরে আমরা যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এগুলো হলো উল্লেখযোগ্য। এছাড়াও নতুন নতুন ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে সেক্ষেত্রে এটা আরো বাড়তেছে আর কি, পরিসরটা বাড়তেছে, অনেকে হচ্ছে এটাকে সাবজেক্ট হিসেবে পড়াচ্ছে ইউনিভার্সিটিগুলো। হ্যাঁ, এক্ষেত্রে সুযোগ হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি কেউ পড়ে তাহলে তার অন্যান্য ইউনিভার্সিটিতে যেহেতু এখন টিচারের সংখ্যাটা দরকার হবে, যেহেতু এক্সপেনশন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে চাইলে ওই সময় আবেদন করে ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য একটু ভালো সুযোগ আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে সাবজেক্ট অপরচুনিটি। এবার হচ্ছে আমরা যদি একটু জানতে চাই যে ডিপার্টমেন্টে যদি কেউ ভালো করতে চায়, যেহেতু যদি সে টিচিং প্রফেশনে যায় তাহলে তার রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারে? সমাজ কল্যাণের লেখাপড়া আসলে খুবই পরিচিত আমাদের সাথে, যেসব টপিকগুলো পড়ানো হয় ম্যাক্সিমাম আমাদের পরিচিত। যারা বেশিরভাগ আর্টস ফ্যাকাল্টি বিভিন্ন থেকে আসে, সাবজেক্টগুলো থেকে আসে, ধরেন যে আর্টস বিভাগ যেগুলো আছে আর কি, মানে বাংলাদেশের যেহেতু মেইন 3টা বিভাগ, বিজ্ঞান, ব্যবসা এবং যেটা মানবিক, ওখান থেকে যারা আসে তাদের ক্ষেত্রে এটা খুবই পরিচিত। সেক্ষেত্রে পড়ালেখা খুবই সহজ, মোটামুটি ভালোই সহজ। সেক্ষেত্রে পড়ালেখা যদি কেউ নিয়মিত করে তাহলে এটা সিজিটা ওঠানো খুবই মোটামুটি সহজ আর কি। মন দিয়ে যদি ক্লাসগুলো করে, প্রচুর ক্লাস হয়। অন্যান্য এইটার একটা সুবিধা হলো যে অন্যান্য ডিপার্টমেন্টে বিকালেও ক্লাস হয়, অনেক সময় ক্লাসের শিডিউলটা একটু এলোমেলো থাকে। অনেক সময় আছে সকাল 1:30 থেকে একটা ক্লাস 10টা পর্যন্ত, আবার বিকালে 3টা পর একটা 5টা পর্যন্ত, 3:30 থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হলো আমাদের প্রতিদিন 1:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। যদি একটা থাকে, 2টা থাকে, এরকম এর মধ্যেই হয় আর কি। 8:30 থেকে 1:30, এর মধ্যে 3টা, যদি প্রতিদিন 3টা ক্লাস থাকে তাহলে 8:30 থেকে 1:30টার মধ্যে হয়ে যায় আর কি। মাঝে 15 মিনিট করে গ্যাপ থাকে ক্লাস প্রতি। এই হলো ব্যাপার। যদি কেউ নিয়মিত ক্লাস করে তাহলে রেজাল্ট ভালো হতে বাধ্য। আর আরেকটা প্রচলিত প্রবাদ আছে যে সমাজ কল্যাণে পরীক্ষার আগের রাতে পড়লেও ভালো রেজাল্ট করা যায়। এটাও সত্য, এটা আসলেই সত্য। সমাজ কল্যাণে পরীক্ষার আগের রাতে পড়লেও ভালো করা যায়। কেউ যদি পরীক্ষার আগের রাত বাদে এর আগেও পড়ে তাহলে সে টপার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে নিয়মিত পড়লে তো আরো বেশি ভালো করার সুযোগ থাকবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালোই হবে। এই হলো মোটামুটি সমাজ কল্যাণ ও গবেষণা নিয়ে আমাদের মোটামুটি একটা পর্যালোচনা। তো ধন্যবাদ জানাচ্ছি আবারও নয়নকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারা হচ্ছে আগামীতে হচ্ছে এই সাবজেক্টে আসতে চাও, তোমরা আশা করি মোটামুটি একটা ইনসাইট এখান থেকে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং নয়নকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, তো আপনাদের সাথে আবারও দেখা হবে ফোকাসের অন্য কোনো সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।